যুদ্ধ শেষ, আলোচনা ফলপ্রসূ। এই সব বার্তা শোনার ঠিক পরেই যদি দেখা যায় আকাশ থেকে প্যারাশুটে ভেসে নেমে আসছে নতুন সৈন্য, তখন মাথায় প্রথম প্রশ্নটাই আসে, এটা কি সত্যিই শান্তির গল্প, নাকি নতুন ঝড়ের আগে নিস্তব্ধতা? একদিকে বলা হচ্ছে আলোচনা চলছে, সব ঠিক হয়ে যাবে, আর অন্যদিকে স্থলযুদ্ধের ময়দানে নামার প্রস্তুতি। এই দুই বিপরীত ছবির মাঝখানেই লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের আসল রহস্য। ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন পরিস্থিতি হাতের মুঠোয়, শীঘ্রই বন্ধ হবে যুদ্ধ। অন্যদিকে পেন্টাগন নীরবে ব্যাগ গোছাচ্ছে। উত্তর ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে প্রস্তুত হচ্ছে বিশেষ বাহিনী, সেই কিংবদন্তি 82 এয়ারবোন ডিভিশন, যারা 18 ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে নেমে যেতে পারে। আকাশ থেকে নেমে এসে জমি দখল করা, সেটাই তাদের কাজ। এখন প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা ভয়ঙ্কর। যুদ্ধ যদি শেষ হয়ে যায়, তাহলে এই সৈন্যেরা কোথায় নামবে? এই সংঘাতের শুরু থেকেই যুদ্ধটা ছিল আকাশ আর সাগরের খেলা। ড্রোন উড়েছে, ক্ষেপণাস্ত্র ছুটেছে, আর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আটকে দিয়ে ইরান যেন বিশ্বের শ্বাসনালী চেপে ধরেছে। সেই হরমুজ, যেখান দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল যায়, সেখানে নিষেধাজ্ঞা মানেই শুধু যুদ্ধ না, গোটা পৃথিবীর অর্থনীতিকে জিম্মি করা। কিন্তু যুদ্ধের একটা অলিখিত নিয়ম আছে, যতক্ষণ পর্যন্ত স্থলসেনা নামছে না, ততক্ষণ যুদ্ধ পুরোপুরি তোমার আমার হয়ে ওঠে না। আকাশের যুদ্ধ দূরের, সাগরের যুদ্ধ ঠান্ডা, কিন্তু মাটির যুদ্ধ সেটা ব্যক্তিগত, সেটা রক্তের, আর আরও ভয়ঙ্কর। আর ঠিক সেই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছে এই সংঘাত। ট্রাম্প বলেছিলেন ইরানের শক্তি প্রায় শেষ, ক্ষেপণাস্ত্রের ক্ষমতা 90% কমে গেছে। কিন্তু কথার সাথে বাস্তবের যে ব্যবধান, সেটা বোঝা গেল খুব তাড়াতাড়ি। কারণ তার পরের দিনই ইরান নতুন করে হামলা চালালো, ক্ষেপণাস্ত্র উড়ল, ড্রোন ছুটল। একের পর এক ফাঁকা বুলি আউড়ে যাচ্ছেন ট্রাম্প। ইরানও চুপ করে বসে নেই। তারা বলছে কোনো আলোচনা হয়নি, সবটাই রাজনৈতিক গল্প। এই ফলপ্রসূ আলোচনা আসলে তেলের বাজার ঠান্ডা রাখার চেষ্টা। কারণ যুদ্ধ যত দীর্ঘ হয়, তেলের দাম তত বাড়ে, আর সেই আগুন গিয়ে লাগে আমেরিকার ভেতরেও। এই জায়গায় এসে যুদ্ধটা আর শুধু যুদ্ধ থাকে না, এটা হয়ে যায় অর্থনীতি, কূটনীতি আর রাজনীতির এক নতুন মিশ্রণ। এখন আসা যাক সেই 3000 থেকে 4000 সৈন্যের কথায়। সংখ্যা খুব বড় না মনে হলেও এর অর্থটা গভীর। কারণ এই সৈন্যরা সাধারণ পদাতিক না, এরা দ্রুত আক্রমণ, দ্রুত দখল আর দ্রুত নিয়ন্ত্রণের জন্য তৈরি। কথাটা যদি সহজ করে বলি, এরা যুদ্ধ শুরু করার সৈন্য না, যুদ্ধ শেষ করে দেওয়ার সৈন্য। মানে যদি এই বাহিনী নামে, তাহলে সেটা হবে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, হয়তো কোনো তেল কেন্দ্র, হয়তো কোনো উপকূল, হয়তো কৌশলগত কোনো দ্বীপ। খার্গ দ্বীপের নাম ইতোমধ্যেই আলোচনায় এসেছে, ইরানের তেল রপ্তানির হৃৎপিণ্ড। এখন ভাবুন, হৃৎপিণ্ডে আঘাত করলে শরীর কতক্ষণ টিকে থাকে? কিন্তু এই গল্পে আরেকজন চরিত্র আছে, যে একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু মাঝে মাঝেই আগুনে ঘি ঢেলে দিচ্ছে। তিনি হলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার, যুদ্ধ শুরু হয়েছে যখন, তখন শেষ করতে হবে পুরোপুরি। অর্ধেক কাজ করে ফিরে আসা তাদের কাছে বিপজ্জনক। তাই যখন ট্রাম্প শান্তির কথা বলেন, তখন তেল আবিবে অস্বস্তি বাড়ে। কারণ তারা মনে করে এই শান্তি ইরানকে আবার শক্তি জোগাড় করার সুযোগ দেবে। ইসরায়েল সেটা চায় না। তারা চায় এই সুযোগে ইরানের সামরিক এবং পারমাণবিক সক্ষমতা একেবারে গুঁড়িয়ে দেওয়া হোক। আর সেই কারণেই তারা নিজের গতিতে হামলা চালিয়ে যাচ্ছে, আলোচনার টেবিলকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এখন পুরো ছবিটা যদি একসাথে দেখা যায়, তাহলে বিষয়টা অনেক পরিষ্কার হয়। একদিকে ট্রাম্প বলছেন আলোচনা চলছে, শান্তি আসছে। অন্যদিকে সৈন্য যাচ্ছে, যুদ্ধজাহাজ যাচ্ছে, নতুন পরিকল্পনা হচ্ছে। এই দুয়ের মাঝে একটা দ্বৈত নীতি কাজ করছে। এই দ্বৈততা নতুন কিছু না, বহুবার দেখা গেছে। আলোচনার টেবিল আর যুদ্ধক্ষেত্র একই সঙ্গে চলে। একদিকে হাত মেলানো, অন্যদিকে মুষ্টি শক্ত করা। কিন্তু এবার ঝুঁকিটা একটু বেশি। কারণ যদি এই সৈন্যরা সত্যিই ইরানের মাটিতে নামে, তাহলে সেটা হবে সরাসরি সম্মুখ যুদ্ধ। আর তখন এটা থাকবে না প্রক্সি যুদ্ধ, থাকবে না দূর থেকে আঘাত করা। তখন এটা হবে মুখোমুখি সংঘর্ষ, যেখানে প্রতিটি পদক্ষেপের দাম রক্তে দিতে হয়।
আর সেই যুদ্ধ শুরু হলে সেটা শুধু ইরান, আমেরিকা বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা সেটা বড় প্রশ্ন। কারণ মধ্যপ্রাচ্য এমন একটা দাবার বোর্ড যেখানে এক চালেই পুরো খেলা বদলে যেতে পারে। এই প্রেক্ষাপটে ৩,০০০ সেনা পাঠানোর সিদ্ধান্তকে অনেক সামরিক বিশ্লেষক প্রেশার টুল হিসেবে দেখছেন, অর্থাৎ সরাসরি আক্রমণ নয়, বরং আলোচনার টেবিলে চাপ সৃষ্টি করা। কিন্তু ইতিহাস বলে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো খুব কম সময়ই শুধু চাপ তৈরিতে সীমাবদ্ধ থাকে। কারণ স্থলসেনা একবার মোতায়েন হলে যুদ্ধের গতিপথ বদলে যায়। তখন যুদ্ধ আর দূরবর্তী থাকে না, সেটি হয়ে ওঠে দীর্ঘমেয়াদী উপস্থিতি, নিরাপত্তা অঞ্চল, বাফার জোন এবং শেষ পর্যন্ত দখল রাজনীতির প্রশ্ন। ইতোমধ্যে আলোচনা হচ্ছে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের উপকূলে সেনা মোতায়েন এবং খার্গ দ্বীপ, ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র, নিয়ন্ত্রণের সম্ভাবনা নিয়ে। যদি এমন কিছু ঘটে তাহলে সেটি আর সীমিত যুদ্ধ থাকবে না, এটি সরাসরি অর্থনৈতিক যুদ্ধ হয়ে উঠবে। বিশ্ববাজার ইতোমধ্যে তার সংকেত পাচ্ছে। তেলের দাম ওঠানামা করছে, শেয়ার বাজার অস্থির এবং ইউরোপ ও এশিয়ার দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জনমত। সাম্প্রতিক জরিপে দেখা গেছে মাত্র ৩৫% আমেরিকান এই যুদ্ধ সমর্থন করছে, বিপক্ষে ৬১%। অর্থাৎ রাজনৈতিকভাবে এটি ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। তবু প্রশ্ন থাকে, তাহলে কেন সেনা পাঠানো? যখন কূটনীতি ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয় তখন সামরিক প্রস্তুতি বাড়ানো হয়, যেন প্রতিপক্ষ জানে সমঝোতা না হলে পরবর্তী ধাপ আরও কঠিন হবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় বিপদ, কারণ ইরান ইতোমধ্যে প্রমাণ করেছে তারা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে তারা অসম যুদ্ধ চালাতে সক্ষম। ফলে স্থলযুদ্ধ শুরু হলে সেটি হবে সরাসরি সেনা বনাম সেনা সংঘর্ষ নয়, বরং বহু ফ্রন্টে ছড়িয়ে পড়া এক দীর্ঘ যুদ্ধ। এবং মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে এই ধরনের যুদ্ধের শুরু থাকে, শেষ থাকে না। আজ তাই প্রশ্নটি শুধু ট্রাম্পের সিদ্ধান্ত নয়, প্রশ্ন হলো যুদ্ধের প্রকৃতি বদলাচ্ছে কিনা। আকাশযুদ্ধ ইতোমধ্যে হয়েছে, সমুদ্রপথ উত্তপ্ত। এখন যদি স্থলসেনা নামে তাহলে এই সংঘাত আর সীমিত থাকবে না, এটি হয়ে উঠবে পূর্ণাঙ্গ সম্মুখ যুদ্ধের সম্ভাবনা। ট্রাম্প পরাজয় স্বীকার করতে চাইবেন না সহজেই। যুদ্ধ জেতার জন্য তিনি আবার নতুন কোনো চাল দিচ্ছেন। যুদ্ধের এক অদ্ভুত নিয়ম আছে, যখন নেতারা বলেন যুদ্ধ শেষের পথে, তখনই অনেক সময় যুদ্ধ নতুন করে শুরু হয়। মধ্যপ্রাচ্যের মরুভূমি তাই আবার অপেক্ষা করছে, শান্তি নেমে আসবে নাকি বালুর নিচে লুকোনো আগুন আরও বড় বিস্ফোরণে ফেটে পড়বে।